লেখক হিসেবে সব ধরনের গতবাধাল বুলি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে রয়। কিন্তু ক্লেবর্নকে দেখে যে কথাটা ওর মুখ দিয়ে উচ্চারিত হলো সেটাকে গতবাধা না বলে উপায় নেই। কি হয়েছে, ভূত দেখেছেন নাকি? আসন গ্রহণ করলেন ক্লেবর্ন। এইমাত্র ভিজিনির সঙ্গে দেখা করে এলাম। কাটছাট করতে নিশ্চয় অস্বীকার করেছে ও। নড করল রয়। কি বলল সে? সহিংসতা নিয়ে বাণী ঝাড়ল? হ্যাঁ, তবে ওসব ভুলে যান। কয়েক বছর ধরে বিভিন্ন টক শো আর সেমিনারে ওই বাণী ঝাড়ছে ভিজিনি, আমি জানি। কারণ আমারই এক বন্ধু লিখেছিল ওই বক্তৃতা $200 বিনিময়ে, যদিও কখনো টাকাটা পাইনিও। সেটা আমার সমস্যা নয়। হতবুদ্ধি দেখাচ্ছে ক্লেবর্নকে। কথা হচ্ছে, আমাকে আগে বলনি কেন? কি বলিনি? ভিজিনি যে দেখতে অবিকল নরমান বেটসের মতো। মজা করছেন? রয়ের মুখের হাসি মিলিয়ে গেছে। আমাদের কাছে নরমানের যে ছবি আছে ওটা অনেক বছর আগের ছবি। নরমানকে এখন অবিকল ভিজিনির মতো দেখায়। তার দিকে দীর্ঘ এক মুহূর্ত তাকিয়ে রইল রয়, তারপর মুখ খুলল। তাহলে সেদিন সুপার মার্কেটে আপনি কি ভিজিনিকে দেখেছিলেন? হতে পারে। বিরতি নিলেন ক্লেবর্ন। ওর সম্পর্কে তুমি কি জানো? বেশি কিছু না, পত্রপত্রিকায় যা পড়েছি তাই জানি। ইতালিতে স্প্যাগেটি ওয়েস্টার্ন দিয়ে এই পেশায় ওর যাত্রা শুরু। হরর ফিল্ম জনপ্রিয় হয়ে উঠলে পরিচালনা শুরু করে সে। চলে যায় ফ্রান্সে, ওখানে কয়েকটা ছবি পরিচালনা করে। লোপ গারো ওর প্রথম হিট সিনেমা। ওই মুভিতেই ওর বিশেষ মিশ্রণ ব্যবহার করে সে। বিশেষ মিশ্রণ? যৌনতা ও সহিংসতা। শ্রাগ করল রয়। ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকরা এই ছবিটা লুফে নেয়। তোমার ভালো লাগেনি? কেউ জানতে চায়নি। দর্শকরা স্ক্রিনে যা দেখেছে তাই পছন্দ করেছে। আর ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফুলে ফেপে উঠতে দেখে খুশিতে ডগমগ হয়েছে অ্যাকাউন্টেন্টরা। 3টা সিনেমা বানানোর চুক্তিতে এই স্টুডিওতে আসে সে। তারপর বাকিটা ইতিহাস। ওর ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জানো? সবসময় লো প্রোফাইল বজায় রেখেছে, তবে অনেক গুজবও শুনেছে নিশ্চয়ই ওর ব্যাপারে। তার নাকি 5 বার বিয়ে আর ডিভোর্স হয়েছে। সমকামী, ড্রাগে আসক্ত, চেষ্টা করেও ছাড়াতে পারছে না, ইত্যাদি। তোমার কি ধারণা? শুধু ওর কাজ সম্পর্কে ধারণা দিতে পারি। আমার ধারণা ভিজিনির সমস্যা আছে। সে এমন ধরনের মানুষ যে পারলে ইলেকট্রিক ছুরি নিয়ে জ্যাক দ্য রিপারের ফেলে যাওয়া কাজ আবার নতুন করে শুরু করবে। মার্ডার মুভি বানাতে উস্তাদ ভিজিনি। বোধহয় জানেন, ড্রিসকনের কাছে ওই প্রথম প্রজেক্টটা নিয়ে আসে। আমাকে ডাকার আগেই এই কাজ করে সে। তবে আমি শুনেছি ভিজিনির আসল পরিকল্পনা ছিল নরমানের চরিত্রে ও নিজেই অভিনয় করবে। আমি জানতাম না। মাথা নাড়লেন ক্লেবর্ন। ওদের দুজনের চেহারায় মিল আছে। ড্রিসকল নিশ্চয়ই হটিয়ে দিয়েছে ওকে। বলেছে ওদের বড় স্টার দরকার, এই জন্য পল মর্গ্যানকে বেছে নেয়। কিন্তু ভিজিনি নিজে পলকে কোচিং করাচ্ছে, এমনকি সেই উইগ আর পোশাক নির্বাচন করেছে। আর ছুরিটাও, বললেন ক্লেবর্ন।
এইমাত্র ছুরি বাছাই করতে দেখে এলাম। দেখে মনে হচ্ছিল সে যেন জানে নরমান কোন ছুরি ব্যবহার করেছিল। গভীর নিঃশ্বাস নিল রয়। আপনি যে চমকে গেছেন তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ও যদি সত্যি নরমানের মতো দেখতে হয়। উঠে দাঁড়ালেন ক্লেবর্ন। আমার মনে হয় মিস্টার ড্রিসকলের সঙ্গে কথা বলা উচিত আমাদের। কিন্তু বাদ সাধল অনিতা কেজি। তারা ড্রিসকলের অফিসে পৌঁছতে মাথা নাড়তে শুরু করল মেয়েটি। দুঃখিত, তিনি ভেতরে নেই, ওদের বলল সে। দুপুরে ফিরবেন কিনা বলতে পারছি না। ভালো মেয়ে। দরজার পেছনে দাঁড়ানো মার্টি ড্রিসকলের দিকে তাকালো মিস কেজি। অতিথিদের উদ্দেশ্যে নড করল সে। অভিনন্দন, স্ক্রিপ্ট পছন্দ হয়েছে আমার। ক্লেবনের দিকে এক নজর তাকালো রয়। ভিজিনির পছন্দ হয়নি। জানি, ড্রিসকলকে আপসেট দেখাচ্ছে। এ ব্যাপারে কথা বলতে চান? ইশারায় ওদের দুজনকে তার পিছু নিতে বলল সে। মিস্টার ড্রিসকল, ওর দৃষ্টি আকর্ষণ করল অনিতা কেজি। নিউ ইয়র্ক থেকে আপনার ফোন কল আসার কথা। চিন্তা করো না। ঘড়ির দিকে তাকালো প্রযোজক। ওখানে এখন 7টার বেশি বাজে। খুব সম্ভবত ও এখন ডিনারে গেছে। যদি চেক ইন করে তাহলে রাতে আমাকে বাসায় ফোন করতে বলল। অনিতার ভ্রুকুটির সামনে দরজা বন্ধ করে রয় আর ক্লেবর্নের মুখোমুখি বসল সে। আপনারা আসায় খুশি হয়েছি। আপনাদের সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছিলাম। ভিজিনি তো ক্ষেপে বোম। কেবল কান ভারী করে গেল। রয়ের দিকে তাকিয়ে হাসল সে। আপনাকে খুব যন্ত্রণা দিয়েছে? আমি কথা বলেছি ভিজিনির সঙ্গে, ক্লেবর্ন বললেন। মার্ডার সিনগুলোর সহিংসতা কমিয়ে দেয়ার তার আপত্তি আছে মনে হয়। আমার নেই। চওড়া হাসি উপহার দিল ড্রিসকল। একটা কথা মনে রাখবেন, ভিজিনি এখন প্রচুর চাপের মধ্যে আছে। শুটিং শুরুর তারিখ নিয়ে আমরা সবাই চাপে আছি। সে ব্যাপারেই কথা বলতে চাইছি, ক্লেবর্ন বললেন তাকে। বলুন। ক্লেবর্ন ড্রিসকলকে ঘটনাটা আবার বলার সময় প্রযোজকের প্রতিক্রিয়া লক্ষ্য করল রয়। দেখে মনে হচ্ছে মনোযোগ দিয়েই শুনছে সব। নরমানের সঙ্গে ভিজিনির চেহারার মিলের কথায় আসতেই বাধা দিল সে। আমার তো এমন কিছু মনে হয় না, বলল সে। কিন্তু এটাই সত্যি। ভিজিনি কিন্তু জানে ব্যাপারটা। সে কিন্তু নরমানের চরিত্রে অভিনয় করতে চেয়েছিল। জর্জ ওয়ার্ড আপনাকে পছন্দ করবে, খলখল করে হাসল ড্রিসকল। এ ধরনের কৌতুক হই চালু করেছে প্রথমে। আমি কিন্তু সিরিয়াস। এই লোকটা একজন পরিচালক। ক্লেবর্নের হয়ে কথাটা শেষ করে দিল ড্রিসকল। ওকে ছাড়া চলবে না আমাদের। পল মর্গানের চেহারা অল্প স্বল্প টিকিট বেচে দিতে পারবে, কিন্তু ওর মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট খুলবে না। জ্যান কিছুই জানে না ভিজিনিকে বিক্রি করছি আমরা। ওই সব কিছুর কেন্দ্রবিন্দু। এমনকি ও যদি মানসিক ভারসাম্যহীন হয় তাও। সব পরিচালকই কম বেশি পাগল, এসব পাত্তা দেবেন না। কিন্তু আমাকে পাত্তা দিতে হচ্ছে। ভ্রু কুঁচকে গেছে ক্লেবর্নের। কাল রাতে আগুনের কথা শুনে রয়কে ফোন করেন আপনি। ভিজিনিকে জানানোর চেষ্টা করেননি কেন? চেষ্টা
চেষ্টা করেছি, দ্বিধা জড়িত গলায় বলল ড্রিসকল। ওর অ্যান্সারিং মেশিনে মেসেজ দিয়ে রেখেছিলাম। তার মানে বাইরে ছিল ও। আরো গভীর হলো ক্লেবনের ভ্রুর কুচকানি। ও কোথায় ছিল সেটা বলেছে আপনাকে? আপনাকে কি আদৌ ফিরতে কল করেছিল ও? যিশু! ডেস্কে থাবা মারল ড্রিসকল। আপনি বলতে চাইছেন ভিজিনি তার নিজের সিনেমায় সাবোটেজ করার জন্য আগুন লাগিয়ে দিয়েছিল? কেউ একজন তো লাগিয়েছে। ঝোপের মতো ঘন ভ্রু উঁচু করল ড্রিসকল। দেখুন ডাক্তার, গতকাল রাতে যা ঘটেছে তা যেন বাইরের কারো কাছে ফাঁস না হয় সে ব্যাপারটা নিশ্চিত করতে চাই আমি। এজন্য আজ সকাল 7টায় টেলবটকে আমার অফিসে ডাকি। আপনার সিকিউরিটি চিফ? হ্যাঁ, পুরো ঘটনাটা বুঝতে পেরেছে সে। আর গ্যাসোলিন ক্যানটাও পরীক্ষা করে দেখেছে। ক্যানটায় আমার আর মাদেরও হাতের ছাপ পাওয়া গেছে। তবে অন্য একটা হাতের ছাপও পাওয়া গেছে, আর সেটা ভিজিনির হাতের ছাপ নয়। সামনে ঝুঁকল রয়। এত নিশ্চিত হচ্ছেন কিভাবে? স্টুডিওর সব কর্মচারীর হাতের ছাপের সাথে মিলিয়ে দেখেছি আমরা। অন্য ছাপটা লয়েড পার্সোনেস। লোকটা সেট ড্রেজার। আজ দুপুরে ওর সঙ্গে দেখা করে কথা বলেছি। আর আমি অ্যালবট। আগুন নিয়ে? বিজয়ীর ভঙ্গিতে হাসল ড্রিসকল। কাল রাতে আপনাকে কি বলেছিলাম মনে আছে? আমি যা বলেছিলাম তাই ঘটেছে। কাল কাজ শেষে ক্যানটা ভুলে ওখানে ফেলে আসে ও। ও হ্যাঁ, কাজ শেষে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ায় ওই বিছানায় শুয়ে কিছুক্ষণ সিগারেট টানে বেটা। কিন্তু এসব তো বাইরে গিয়েও করতে পারত, বললেন ক্লেবন। আমারও তো সে কথাই বলছিলাম, কিন্তু লোকটা আমাদের ভুজুং ভাজুং দিয়ে গেল। খুব নাকি ক্লান্ত হয়ে পড়েছিল। আমার ধারণা গাঁজা টানছিল লোকটা। এখানকার অনেকেই টানে। এটা অবশ্য তার ঘুমিয়ে পড়ার একটা কারণ হতে পারে। আগুন জ্বলে ওঠায় জেগে ওঠে লয়েড, ভয় পেয়ে পালাতে চেষ্টা করে। ঠিক আমি যেমনটা বলেছিলাম। পুড়ে যে মরেনি এই কত। এই গল্প বিশ্বাস করেন আপনি? রয় জিজ্ঞেস করল। ও যদি মিথ্যাই বলতো তাহলে এমন কিছু বলবে কেন, যখন সে জানে যে ওর বিরুদ্ধে আমরা অভিযোগ আনতে পারি? আনবেন নাকি? অভিযোগ করে বিমার লোকজনের সঙ্গে ঝামেলাই জড়াই আর কি। তাহলেই হয়েছে। চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো ড্রিসকল। ওকে সে কথা বলিনি আমি। ও বারবার আমাকে অনুরোধ করেছে ওকে যেন ইউনিয়নের সামনে হাজির না করি। আমি বলেছি ঠিক আছে, তবে এক শর্তে, ওকে যেন আর সিনেমার সেটে দেখা না যায়। আমি জানি না লয়েড কি অজুহাত দেখিয়েছে, তবে আজ বিকেলে ছবির সেট ছেড়ে চলে গেছে সে। দুশ্চিন্তা করবেন না, এমনটা ঘটবে না আর। ক্লেবর্নের প্রতিবাদের অপেক্ষায় আছে রয়, কিন্তু শুধু নড করলেন তিনি। স্টুডিও থেকে বেরিয়ে এসেও তার নীরবতা ভাঙল না। শেষমেশ রয়ই ভাবল এই মৌনতা। কি মনে হয় আপনার? লোকটি কি সত্যি কথা বলছে? সেটের লোকটার ব্যাপারে জিজ্ঞেস করলে আমি জানি না, তবে ড্রিসকলের ব্যাপারে সন্দেহ আছে আমার। সন্দেহ দূর করার কোনো উপায় আছে? অস্তরত সূর্যের দিকে তাকালেন ক্লেবর্ন। থাকতেই হবে।
গোধূলিকে সঙ্গী করে পাহাড়ের ঢালে নেমে এসেছে কুয়াশা। নীরবে, অনেকটা সাপের মতো বুকে হেঁটে হেঁটে এসে উপস্থিত হয়েছে সে। রাস্তাগুলো কখন যে দখল করে নিয়েছে বোঝাই যায়নি। আস্তে আস্তে ঘন হয়ে এখন গিলে নিতে চাইছে আকাশ আর তারাগুলোকে। জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখতে দেখতে ফোনে জ্যান বলল, বুঝতে পারছি না, 1 ঘন্টা আগেই হাতে পেয়েছি নতুন লেখা কাগজগুলো, আর এখন কিনা তুমি বলছো। ওই পাতাগুলোর কথা ভুলে যাও, বলল স্যান্টো ভিজিনি। ভুল হয়েছে আমাদের, চিত্রনাট্যে কোনো ধরনের পরিবর্তন আসবে না। ভুল? তেমন গুরুতর কিছু না, কাল রিহার্সাল যখন আসবে তখন সব বুঝিয়ে বলবো। কখন আসবো? সন্ধ্যার দিকে এসো, পলের সাথে কাজ শেষ হয়ে যাবে, আমি ফোন করব। ঠিক আছে, কিন্তু তুমি কি নিশ্চিত যে? থেমে গেল মেয়েটি। বুঝতে পারছে যে পরিচালক ফোনের লাইন কেটে দিয়েছে। রিসিভার নামিয়ে রাখার সময় হঠাৎ আওয়াজ শুনতে পেল একটা, তবে আওয়াজটা বাইরে থেকে এসেছে। কাঁদছে কেউ একজন। জানালার কাছে গিয়ে দাঁড়ালো জ্যান। ঘন কুয়াশা যেন চারপাশটা গিলে নিয়েছে। না, কোনো অবয়ব পরিষ্কার দেখা যাচ্ছে, আর না কোনো ছায়া। কিন্তু কান্নার শব্দটায় কোনো বিরাম নেই। কুয়াশার পথ হারানো কোনো বাচ্চা না তো। সদর দরজা খুলে বাইরে বের হলো ও। কোণার বাতিটা থেকে আবছা আলো ভেসে আসছে, তবে সেই আলোতে দেখা যাচ্ছে না কিছুই। এমনকি কোনো শব্দও নেই, আছে কেবল শীতল নিস্তব্ধতা। সব দোষ ভিজিনির। এ কথা ও কথা শুনি ওকে আতঙ্কিত করে তুলেছে। গুরুতর কিছু না? যদি তাই হবে তো ওকে ফোন করলো কেন? চিত্রনাট্যে যদি কোনো পরিবর্তন নাই আসবে, তাহলে স্টুডিও থেকে ওকে নতুন পাতাগুলো পাঠানো হলো কেন? একসাথে অনেক কিছু ঘটতে শুরু করেছে। আগুন লাগলো স্টুডিওতে, এদিকে আবার ক্লেইবর্ন লোকটা নাকি নরমানকে দেখেছে। আতঙ্ক যে জ্যানকে পেয়ে বসবে তাতে আর আশ্চর্য কি? আর কোনিটাও যে কি না, মাঝে মাঝে 2-1 রাত বাসায় থাকলে এমন কি হয়? এই মুহূর্তে কোন মানুষের সঙ্গের জন্য মুখিয়ে আছে জ্যানের মন। আচ্ছা, রয়কে ফোন দিলে কেমন হয়? সদর দরজা বন্ধ করে ঘরে ঢোকা মাত্র বাজতে শুরু করলো ফোন। কি যেন বলে একে, টেলিপ্যাথি? তবে না, ভুল হয়েছে ওর। ফোন রয় করেনি, করছেন অ্যাডাম ক্লেইবর্ন। বিরক্ত করার জন্য দুঃখিত, বললেন ডাক্তার। নতুন করে লেখা পাতাগুলো পেয়েছো কিনা সেটা জানার জন্য ফোন করেছি। পেয়েছি। কি মনে হয়? ভিজিনির সাথে হওয়া কথোপকথনটুকু জানালো জ্যান। মানে সে চিত্রনাট্যে পরিবর্তন মানতে রাজি নয়? এমন শুনে জানতে চাইল ক্লেইবর্ন যে জ্যান নিজেই অস্বস্তি বোধ করতে শুরু করল। হচ্ছেটা কি বলতো? জানতে চাইল সে। কখন যেন ক্লেইবর্নকে তুমি বলতে শুরু করেছে। কেউ আমাকে সব কথা খুলে বলছে না কেন? এক মুহূর্তে চুপ করে রইলেন ক্লেইবর্ন। আসলে হয়েছে কি, ব্যাপারটার সাথে অনেক কিছু জড়িত। জড়িত তো আমিও, বলে উঠল জ্যান। এক কাজ করো, খুব ব্যস্ত না হলে আমার এখানে চলে এসো, ড্রিঙ্কের আমন্ত্রণ রইল। ইতস্তত করলেন ক্লেইবর্ন। তার ইতস্তত ভাবটা বুঝতে পেরে কাতর কণ্ঠে জ্যান অনুরোধ করল, প্লিজ এসো,
আমার যেন খুব দরকার। ঠিক আছে, আসছি। স্বস্তির নিঃশ্বাস ফেলে রিসিভার নামিয়ে রাখল জ্যান। ঠিক সেই মুহূর্তে আবার শুনতে পেল কান্নার আওয়াজ। ঘরের ভেতরে বসে খুব বেশি কানে লাগছে। কান্নাটার মাঝে এমন একটা জরুরি ভাব আছে যে অনেকটা বাধ্য হয়েই সে পেছনের দরজার কাছে চলে গেল। আওয়াজটা ওপাশ থেকেই আসছে। কৌতূহল রুখতে না পেরে খুলে দিল দরজা। আর তখনই দেখতে পেল বিড়ালটাকে। ছোট খাটো হলদে একটা বলের মতো গুটি পাকিয়ে শুয়ে আছে ওটা। দরজা খোলা মাত্র সবুজ হাত চোখে তাকালো জ্যানের দিকে। কোলে তুলে নেবার সময় মেয়েটার মনে হলো যেন কোনো হালকা পালক তুলছে। নিরাপদ আশ্রয় পেয়ে গড়গড় করে উঠল বিড়াল। কোত্থেকে এসেছে সোনা? হারিয়ে গিয়েছ? আহা বেচারা, একদম ভিজে গিয়েছো তুমি। ব্র্যাক থেকে একটা ডিশ মোছার তোয়ালে তুলে নিয়ে ভেজা পশমগুলো ঘষতে শুরু করলো জ্যান। প্রথম প্রথম কাঁদছিল প্রাণীটা, বেশ কিছুক্ষণ পর শান্ত হলো। এই তো হয়েছে, এখন ভালো লাগছে না? তোয়ালেটা সিল্কের উপর রেখে দিল ও। খিদে পেয়েছে? রাও, উত্তর দিল যেন বিড়াল বাবাজি। দেখি তাহলে কিছু পাওয়া যায় কি না। বিড়ালটাকে কোল থেকে নিচে নামিয়ে দিল জ্যান। চুপচাপ পাথরের মূর্তির মতো বসে রইল ওটা, কিন্তু সবুজ চোখ জোড়া ঠিক জ্যানের উপর নিবদ্ধ। ফ্রিজ খুলে এক কার্টুন দুধ নিয়ে আসতে দেখল মেয়েটাকে। কাপবোর্ড থেকে একটা পিরিচ বের করে তাতে দুধ ঢেলে অপেক্ষমান অতিথির দিকে এগিয়ে দিল ও। ঠিক তখনই এসে উপস্থিত হলো তার অন্য অতিথি। জ্যানের শব্দ শোনা মাত্র তাড়াতাড়ি লিভিং রুমের দিকে এগোলো জ্যান। তবে এবার আগে বাইরের বাতি জ্বালিয়ে পিপ হোল দিয়ে দেখে নিল আগন্তুককে, তারপর দরজা খুলল। ভিজে একসা হয়ে যাওয়া অ্যাডাম ক্লেইবর্ন ঘরের ভেতরে প্রবেশ করল। তাড়াতাড়ি এসেছ, বলল জ্যান। আমার মোটেলটা কাছেই, ভেঞ্চুরায়। জানালার দিকে চলে গেল ক্লেইবর্নের নজর। তবে আরেকটু হলেই পথ হারিয়ে ফেলছিলাম। এমনকি রাস্তার পাশে লাগানো সাইনগুলোও দেখতে পাচ্ছিলাম না। এখানে মানুষ একা থাকে কি করে? আমি একা, তা তোমাকে কে বলল? দুষ্টুমি করলো জ্যান। রান্নাঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। বিড়ালটার গোলাপি জিহ্বা এখনো দুধ চেটে চেটে খাচ্ছে। হাসলেন ক্লেইবর্ন। তোমার বন্ধু নাকি? বন্ধু না, বান্ধবী। আশা করি এই কয়েক মিনিট আগে দেখা হলো। বান্ধবী? এই বিড়াল যে মেয়ে তা কি করে বুঝলে? মেয়েদের মন অনেক কিছু বুঝতে পারে। বিড়ালটাকে কোলে তুলে নিল জ্যান। খাওয়া হয়েছে সোনামণি, এবার আমাদের খেতে দাও। রাও, বলে জ্যানের কোলেই শুয়ে রইল প্রাণীটা। বিড়ালটাকে কোলে নিয়েই লিভিং রুমে ঢুকলো মেয়েটি, পিছু পিছু ক্লেইবর্ন। প্রাণীটাকে নামিয়ে রাখবে এমন সময় ছোট ছোট থাবা দিয়ে ওটা আঁকড়ে ধরল জ্যানের সোয়েটার। অনেক চেষ্টা করেও ছাড়াতে পারল না জ্যান। ছাড় রে বাবা, কিছুটা বিরক্তির সাথেই বলল সে। অসুবিধা নেই, বলে বাড়ির দিকে এগিয়ে গেলেন ক্লেইবর্ন। আমিই করছি। স্কচ অ্যান্ড রক্স চলবে? চলবে মানে দৌড়াবে। বলতে বলতে সোফায় বসে পড়ল জ্যান। কোলে শোয়া বিড়ালটা গড়গড় করছে। প্রাণীটার উষ্ণ মাংসে ঘোরাফেরা করছে ওর হাত। এমনকি ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়াও পরিষ্কার বুঝতে পারছে। কি নাজুক একটা দেহ,
অবচেতন মনেই জ্যানের হাত চলে গেল বিড়ালটার গলায়। এই তো নড়ছে। রক্তবাহী নালিকা থেকে থেকে লাফিয়ে উঠে জানান দিচ্ছে প্রাণীর উপস্থিতি। আসলে আমরা সবাই, সব প্রাণীই এক, নাজুক স্পর্শকাতর। মাত্র 1 ইঞ্চির এক ভগ্নাংশ পুরুত্বের চামড়া আমাদেরকে রক্ষা করে চলছে। পেনি চোখ তুলে ক্লেইবনের দিকে তাকালো জ্যান। ডাক্তারকে একটা গ্লাস ওর দিকে বাড়িয়ে থাকা অবস্থায় দেখতে পেল। মানে, তোমার চিন্তা আমায় শোনালে পয়সা পাবে? মুচকি হেসে বললেন ক্লেইবন। ওহ না, তেমন কিছু না। গ্লাসটা হাতে নিতে নিতে বলল ও। তাহলে টাকা দেই? মুদ্রাস্ফীতির এই যুগে পয়সা দিয়ে কিচ্ছু হয় না। মেয়েটার পাশে বসে পড়লেন ক্লেইবন। পিটপিট করে তাকালো বিড়াল। ডাক্তারকে দেখে যেন ভয় পেয়ে কার্পেটে নেমে পড়ল। এই মাত্র কাকে নিয়ে ভাবছিলে? সত্যি করে বলো তো। ম্যারি ক্রিম। নামটা উচ্চারণ করার আগে নিজেও বুঝতে পারেনি যে অনেক বছর আগে খুন হওয়া মহিলাকে নিয়েই ভাবছিল ও। ম্যারি ক্রেইনের কোন ব্যাপার নিয়ে? আসলে ঠিক ওকে নিয়েও না, আমাকে নিয়েই ভাবছিলাম। ক্লেইবনের তীক্ষ্ণ চোখে তাকাতে সাহস হলো না জ্যানের। পেশাগত বিড়ম্বনা বলতে পারো। আস্তে আস্তে আমরা চরিত্রের সাথে এক হয়ে যাই। আর যাই করো, এই কাজটা করো না। ক্লেইবনের চোখে চোখ রাখলো জ্যান। লোকটার মুখ থেকে হাসি উধাও হয়ে গিয়েছে। আমার হওয়া উচিত, হাজার হলেও আমি এই চরিত্রেই অভিনয় করছি। ভুল করবে। গ্লাসের তরলটুকু গলায় ঢেলে দিল জ্যান, কিন্তু জিনিসটা পেটে গিয়ে যেন ওর রাগ আরো বাড়িয়ে তুলল। লোকটার সরল ব্যবহারে চলচ্চিত্র নিয়ে তার বাতিকের কথা ভুলতেই বসেছিল ও। কিন্তু না, মেজাজ হারালে চলবে না। প্লিজ, গলার স্বর নিয়ন্ত্রণে এনে বলল ও। আগেও অনেকবার এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। ভিজেনি পরিবর্তিত চিত্রনাট্য মানবে না বলেই। আরও কিন্তু আছে, বললেন ক্লেইবন। আজকে বিকালেই ঘটেছে ঘটনাটা। আরাম করে বসে ডাক্তারের কথা শুনতে শুরু করলো জ্যান। প্রথমে শুনল ভিজেনির সাথে মিটিংটার কথা। এও জানল পরিচালক দেখতে অনেকটাই নরম্যান বেটসের মতো। রয় আর ড্রিসকলের সাথে দেখা করার কথাও শুনল। আগুনের ব্যাপারে প্রযোজকের ব্যাখ্যা আর ভিজিংয়ের ব্যাপারে ক্লেইবনের সন্দেহের কথাও শুনল। এই সব কথা শেষ হতে বলল মেয়েটা। চোখ ছোট ছোট হয়ে এলো ক্লেইবনের। আরও লাগবে? গ্লাস নামিয়ে রাখল জ্যান। বিশ্বাস করা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমাকে বিশ্বাস না হলে রয়ামেসকে জিজ্ঞেস করে দেখতে পারো। কিভাবে তোমার কথা বিশ্বাস করব বলো? প্রথমে বললে নরম্যান বেঁচে আছে, এখন বলছো ও মৃত আর ভিজেনি স্টুডিওতে আগুন ধরিয়েছে। নরম্যানের ব্যাপারে আমি এখনো নিশ্চিত নই। মানছি ভিজেনির ব্যাপারেও আমার হাতে কোনো প্রমাণ নেই, কিন্তু ও যে নিজেকে নরম্যানের সাথে এক করে ভাবছে সে ব্যাপারে আমি নিশ্চিত। তাই ম্যারি ক্রেইনের মতো করে নিজেকে ভাবার ব্যাপারে না করছি। কখন যেন বিড়ালটা এসে জাইনের পায়ে গা ঘষতে শুরু করেছে। প্রাণীটাকে আদর করলো ও। আমি তো এই বিড়ালের মাঝেও নিজেকে খুঁজে পাই। কারণ কি জানো? কারণ আমি একজন অভিনেত্রী। প্রায় সবাই তাই করে, কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা বজায় রেখে। প্রায় সবাই। সোজা হয়ে গেল জ্যান। শুধু মনোবিদরা বাদে।
তাই না? ওরা সব ধরনের মানসিক দুর্বলতার ঊর্ধ্বে। বিড়ালটাও যেন মেয়েটার সাথে একমত। তবে ভ্রু কুঁচকে তাকালেন ক্লেবন। আমাকে মনোবিদ হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখো, বললেন তিনি। আমরাও কোনো কিছুর ঊর্ধ্বে বা নিম্নে না, তবে আমাদের অভিজ্ঞতা সাধারণ মানুষের চাইতে অনেক বেশি। আমরা জানি যীশু খ্রিস্ট বা অ্যাডলফ হিটলার কারো মাঝেই নিজেকে খুঁজে বের করার চেষ্টা করা ঠিক না। চোখে চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন ছুড়ে দিল জন। তুমি কার মাঝে নিজের ছায়া দেখতে পাও? সবার মাঝে, শ্রাগ করল ক্লেবন। অন্তত চেষ্টা করি। নরম্যানকে বুঝতে চেষ্টা করেছি। আমি ওর আবদ্ধ মনোভাব বা ওর ঘৃণা বুঝতে পারি। মার্টি ড্রিসকলের উচ্চাকাঙ্ক্ষা আমার মাঝেও আছে। রয় এমএসের মতো আমিও লেখক হতে চেয়েছিলাম নরম্যানকে নিয়ে একটা বই লিখতে। জ্যানের মনে পড়ল ক্লেবনের সাথে কাটানো গত সন্ধ্যাটার কথা। হঠাৎ করে অযাচিত কিছু অনুভূতি ভরে তুলল ওর মনটাকে। মনের কেমন একটা উত্তাপ, আস্তে আস্তে বেড়ে উঠতে থাকা একটা রাগ অনুভব করছে সে। ক্লেবন কি বলছে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ওর কণ্ঠ, সেই ভারী কণ্ঠটা কেন জানি ওকে উত্তপ্ত করে তুলছে। ক্লেবন অভিনয় করছে, সে আসলে চায় ওকে বোঝাতে। হঠাৎ ক্লেবনকে স্পর্শ করতে উদ্গ্রীব হয়ে উঠল তার মন, কিন্তু না, নিজেকে সামলে নিল সে। শারীরিক স্পর্শের চাইতে শব্দের ব্যবহার অনেক বেশি নিরাপদ। পল মর্গেন? জানতে চাইল জ্যান। নট করল ক্লেবন। ওর সব আচরণ আমার পছন্দ হয় না। কিছুটা নিচতা আছে ওর মাঝে, কিন্তু তার মতো আমিও হীনমন্যতায় ভুগি। নিজের ইমেজ নিয়ে চিন্তা করি। ভিজনের ক্ষেত্রেও তাই, হয়তোবা আরো বেশি। কেননা আমিও একের দিন। তুমি? নম্র গলায় কথা বলে উঠল ক্লেবন। হ্যাঁ, এমনকি আমার বাবা মার নামটা পর্যন্ত জানি না। আমার আসল নামটাও না। পার্থক্য কেবল একটা, ওর মতো আমি এতিমখানা থেকে পালাইনি। একটু বিরতি নিল সে। তোমার ছোট বোনের কথা যখন বললে, তখন মনে হচ্ছিল সব কিছু যেন আমার চোখের সামনেই ঘটছে। হয়তো আমার মার অবস্থা হয়েছিল তোমার বোনের মতোই। মনে হচ্ছিল আমি আর তোমার বোনের বাচ্চা যেন যমজ। চোখ তুলে মেয়েটার দিকে তাকিয়ে হাসলেন তিনি। বুঝতে পারছো তো অন্যের মনে কি চলছে? তা বোঝার জন্য তোমার নিজের ছায়া তার মাঝে খুঁজে বের করার কোনো দরকার নেই। একটু মনোযোগ দিয়ে দেখলে সবার মাঝেই নিজেকে খুঁজে পাবে। নট করল জ্যান। আমিও মেরি ক্রেনের মাঝে নিজেকে খুঁজে পাই, কিন্তু চেহারার মিল থাকার জন্য মাঝে মাঝে মনে হয় আমি আসলেই মেরি ক্রেন। মনে হয় যদি আমি ভালো অভিনয় করি তাহলে হয়তো মেরিকে আবার বাঁচিয়ে তোলা হবে। যদি এর মানে হয় তোমার নিজের জীবনের সমাপ্তি, তাহলে? সামনের দিকে ঝুঁকে এলেন তিনি, হাতে হাত রাখলেন। আমি জানি এই চরিত্রটা তোমার কাছে কতটা দামি, কিন্তু মনে রেখো ম্যারি ক্রেন কেবল মাত্র একটা চরিত্র। সে মারা গিয়েছে, তুমি বেঁচে আছো। তোমার কি হলো এখন সেটাই গুরুত্বপূর্ণ। ক্লেবনের চোখে চোখ রাখলো মেয়েটা। বুঝতে পারল লোকটা আসলে মন থেকেই বলছে কথাগুলো। জেনের কি হলো না হলো তাতে ওর অনেক কিছু যায় আসে। নিজের হাতে লোকটার হাতের ঘর্মা তো স্পর্শ টের পেল সে। লোকটা ওকে উষ্ণ করে তুলেছে।
ব্যাপারটা অবশ্য ভালো, কেননা এতে অন্যান্য সব চিন্তা ওর মন থেকে দূরে সরে থাকছে। নিজেকে কিছুটা সামলে নিয়েছে জ্যান, কিন্তু ভয়টা এখনো আছে। তাই এখন আর এই মুহূর্তে এই স্পর্শ আর অনুভূতির মাঝে ডুবে থাকতে চায় ও। ক্লেবনের আলিঙ্গনের মাঝে নিজেকে ডুবিয়ে দিল জ্যান। ঠোঁট দিয়ে খুঁজল লোকটার ঠোঁট। এতক্ষণ মনে হচ্ছিল কেবল ওদের হৃদস্পন্দন একে অন্যের সাথে মিলে গিয়েছে। এখন সেই সাথে যোগ হলো ওদের দেহ। বুকে পুরুষালী আঙুলের স্পর্শ টের পেল জ্যান। কোমরে লোকটার হাত নামছে, আরো নিচে নামছে ওটা। কিন্তু পরক্ষণেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ক্লেবন। চোখ খুলে তাকালো জেন। কি হয়েছে? জেন, আমার কথা শোনো, নম্র কণ্ঠে বললেন লোকটা। আমি জানি তুমি কি চাইছো, কিন্তু তাতে কাজ হবে না। তোমার নিরাপত্তা গুরুত্বপূর্ণ। ক্যারিয়ার চুলোয় যাক, এভাবে আমাকে চুপ করিয়ে দিয়ে কোনো লাভ নেই। ঝট করে বসা থেকে উঠে দাঁড়ালো জ্যান। ওকে উঠতে দেখে ভয় পেয়ে লাফ দিল বিড়ালটাও। চুপ করিয়ে দিয়ে মানে? হারামজাদা, কি ভাবিস তুই নিজেকে? আমি দুঃখিত। উঠে দাঁড়াচ্ছে ক্লেবন। আমি ওভাবে বলতে চাইনি। আমি তোমাকে চাই, সেটা তুমিও জানো, কিন্তু এভাবে এই পরিস্থিতিতে। গালে জেইনের থাপ্পড় খেয়ে চুপ কেড়ে গেলেন তিনি। এভাবে মানে? তুমি নিজে নিজে ঘটনা বানাচ্ছ। কিন্তু না, আর না, অনেক হয়েছে। বের হয়ে যাও আমার বাড়ি থেকে, আমার জীবন থেকে। ঘুরে দাঁড়িয়ে সদর দরজার কাছে চলে গেল জ্যান। হ্যাচকাটানি খুলে ফেলল ওটা। বোকামি করো না, বললেন ক্লেবন। তোমার বুঝতে হবে। রাগে যেন জেনের কান কাজ করা বন্ধ করে দিল। কিচ্ছু শুনতে পাচ্ছে না ও, এমনকি ক্লেবনকে ঠিকমতো দেখতেও পাচ্ছে না। লোকটা যখন ওর কাছে এসে দাঁড়ালো, এক ঝটকা দিয়ে সরে গেল সে। স্পর্শ করতে দিতে চায় না। বেরিয়ে যাও বলছি। নেমে এলো ক্লেবনের হাত। নতমুখে বেরিয়ে গেলেন তিনি। দরজা বন্ধ করার সাথে সাথে যেন সব শক্তি হারিয়ে ফেলল জ্যান। নিজেকে সামলাতে দরজার সাথে হেলান দিয়ে বসল। কাঁপছে। গাড়ির ইঞ্জিন চালু আর আস্তে আস্তে দূরে যাওয়ার শব্দ শোনার আগে অনেক কষ্ট করেও স্বাভাবিক হতে পারল না। ঠিক হয়ে এলো দৃষ্টি আর শ্রবণ শক্তি। সোজা হয়ে দাঁড়িয়ে লিভিং রুমের চারপাশে নজর বুলালো ও। একদম খালি, এমনকি বিড়ালটাও নেই। শোনার মতো কোনো শব্দও নেই, এমনকি মনেও পর্যন্ত করছে না।